পরকীয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তো যত্ন নিচ্ছে? সব নিয়ে কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি, শুয়ে আছে। চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো এখন। আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে এখন? আসো, এসে দেখে যাও আমাকে। আসতে চাই। তোমাকে স্বপ্ন দেখতেছিলাম। জান, আমার উপর কেন রাগ করছে? আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না বাসায়। তোমার গাড়ি নাই? না জানি না, একটু আসো না। চলে আসবে না, এখন বাসায় যাতে একটু ঠান্ডাই লাগছে আসতে। ঠিক আছে, এখন আসলে আমার রোজা থাকবে না। আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল। ওনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। আসিফ নজরুল অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আইন উপদেষ্টা আসিফ নজরুলের যত অপকর্ম কুকর্ম এই ভিডিওতে তা আপনারা দেখতে পারবেন। আপনারা জানেন যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যে সাংবাদিক ইলিয়াস একটি প্রতিবেদন বের করেছেন, এই প্রতিবেদনটি আপনারা তো দেখেছেন। এছাড়াও একটি প্রতিবেদন বের হয়েছে, সেই প্রতিবেদনে এক আইনজীবী গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আসিফ নজরুল এবং ভয়ঙ্কর কিছু তথ্য বেরিয়ে এসেছে। সতর্ক থাকতে হবে সবাইকে। তার আগে বক্তব্য তো শুনতে হবে, কি কি তথ্য দিলেন তিনি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ওনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। আসিফ নজরুল অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের একটা ছাত্র রাজনীতিতে কেন বলবো না, এরপর থেকে যখন হয়েছে তখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্টেড একটা ভাব ছিল। এবং 92 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি, আমরা বলছি গোলাম আজমের ফাঁসি আদেশ দিছে যখন ওই গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের একজন ছিল জনাব আসিফ নজরুল। তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালতের পর তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। আসিফ নজরুল অবশ্যই 24 জনের একজন ছিলেন উনি। আমি বললাম বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গোলাম আজমরে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষে, সেইখানে যে গণ আদালত ছিল, গণ আদালতের 24 জনের একজন হলো আসিফ নজরুল সাহেব, আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে, এবং উনি আসামি হয়েছিলেন। আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা উনিও সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল, কারণ উনি তখন জনাব গাজীউল হকে, আমার ওয়াইফ তখন গাজীউল হকের জুনিয়র ছিল, আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই আসিফ নজরুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি, জানি, সব কিছু জানি, কিন্তু ওনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। অনেক বেশি আবেগ দিয়া বলে। আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম, ওই যে গানের মতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে বাসতো, এইরকম একবার যদি ক্ষমতা পাইতাম ভালো কিছু করতাম। কিন্তু আসিফ নজরুল সাহেব আসলেই ভালো কিছু করতে চায়। এখন আর আমি যেন ওনাকে চিনি না। খুব চুপে, বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না, অধিক চুপ মানুষ বেশি ভালো না। ওনার কাছ থেকে কিন্তু মাঝে মধ্যে মানুষ শুনতে চায়। দেশের যখন ক্ষতি হয় অথবা ভালো হয়, দুইটা ব্যাপারে ওনার কাছ থেকে কিন্তু উনি কোনো কথা বলেন না। কিন্তু উনিও রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞ মানুষ না। আমি যেমন 64 সন থেকে, উনার জন্মের 2 বছর আগের থেকে, কথাটা বুঝেন, উনার জন্ম 66 সনে, আমি 64 সনে ছাত্রলীগের কিশোরগঞ্জের কর্মী, 66 সনে কিশোরগঞ্জ ছাত্রলীগের আমি নেতা। তখন ওনার জন্ম, আমি আইএসসি পাশ করে ফেলছি। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওই একজন ইউনূস সাহেবের পরে আরেকজন, আর আছে আমার 2 জন সন্তান তুল্য ভালো ছেলে। একজন হইল এই 2 জন যারা মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে আছে, আর একজন আছে ওই যে মেন্টর, যাকে বলা হয় মাস্টার মাইন্ড, তার নাম বোধহয় মাহফুজ আলম। ওই আমি দেখি
কথাটা খুব ক্লিয়ার। আমি এদেরকে খুব স্নেহ করি, ভালোবাসি, ভালো চালাক, কোনো অসুবিধা নাই। ভালো চালায় সময় নেওক, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি তাদের একটা ডেট দেওয়া উচিত, তারিখ দেওয়া উচিত নির্দিষ্টভাবে, যে 3 বছর পরে, 2.5 বছর পরে, 2 বছর পরে ওই তারিখে আমরা ইলেকশনে যাব। হ্যাঁ, বলার পরে এখন দেখলাম নির্বাচনের ব্যাপারে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, বলছে আগাচ্ছে, ভালো কথা। আমি এই সরকার ফেল করলে ক্ষতি হবে দেশের। আমি এই সরকার পাস করুক, এটা চাই, ফার্স্ট ডিভিশনে পাস করুক। আর ফার্স্ট ডিভিশনে পাস করার অর্থ হইল, আমি জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে সালাম জানাই বলছি, ওনার ওই কথাটা আমি একমত। আমার বয়স হয়েছে, আমি আর ক্ষমতায় থাকতে চাই না। আমি এই দেশে গণতন্ত্র দেখতে চাই, মানুষের মুক্তি দেখতে চাই, এবং আমি চলে যেতে চাই। ওনাকে আমি স্যালিউট করি। তা হইতে পারে, আমি জানি না, এটা হইতে বিচিত্রাতে কাজ করতেন উনি, না তা করুক। কিন্তু আসিফ নজরুল সাহেব ব্রিলিয়েন্ট লোক, এই ব্যাপারে কোনো না হলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতো না, এত ছাত্র তাকে সার করতো না। ব্রিলিয়েন্ট লোক, এইসব ব্যাপারে মানে প্রত্যেক লোকেরই। কিন্তু উনি ক্ষমতা হাতে পায়ে যেন চুপসে গেলেন উনি, আমার কাছে তাই মনে হচ্ছে। ঘাতক দালাল নির্মূল, এটা তো আমি তো বললাম জাহানারা ইমাম সাথে কাজ করছে, উনি তো 24 জনের একজন ছিলাম, কথাটা তো আমি বললাম। এটা তো খারাপ কিছু না। কি খারাপ কিছু? রাজনীতির পর্যায়ে পর্যায়ে মানুষের চিন্তা এবং চেতনার পরিবর্তন হবে, কিন্তু দেশপ্রেম ঠিক থাকবে। আসিফ নজরুল দেশপ্রেমের বাইরে যায় নাই। আমি কি কথা বলবো? উনি কি দেশপ্রেমের বাইরে গেছে নাকি? তাইলে আমি কেন তাকে আমি অত খারাপ কথা বলবো? তবে আমি বলবো এখন যেন ওনাকে চিনতে পারতেছি না, উনি আরও কিছু ভালো কাজ করতে পারে। আমার পরামর্শ হলো উনি আরও এনলাইটেন্ড, নিজে তো আসেনি, মানুষকেও এনলাইটেন করতে পারেন। উনি দিক নির্দেশনা আরও সুন্দরভাবে দিতে পারেন। ছেলেদেরকে বলতে পারেন, ডোন্ট গো ইন দিস ওয়ে, গো অন দিস ওয়ে, এটা বলতে পারেন। কিন্তু এইটা যেন বলতেছে, অথবা তার হাত যেন আস্তে আস্তে ঢিলা হয়ে আসতেছে শক্তির উপর। ভাগ করে দেওয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়ার সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল, সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। এই যে আসিফ নজরুল এখন নাম করা কলাম লেখক, তাকে নিয়োগ করা হলো। আপনারা জেনে খুশি হবেন, আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক, আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি। ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই। ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি 80-র দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। গল্প, কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিরের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার, এক ধর্ম ব্যবসায়ীর উত্থান।
বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন। লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মওদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাঈদীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে। পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই। শর্ষিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি লেখেন, শর্ষিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে। দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাঈদীর প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাঈদী নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সাঈদীর ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত। বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবক দেয়া আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাঈদীকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। তিনি লিখেছেন, বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাঈদী পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর, তসবিহ, ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে, সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন, সেটা দেখে আসা যাক। একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেন সাঈদীকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। মুক্তিযুদ্ধের পর সাঈদী দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং 10 বছর পর নাকি নিজ গ্রামে আসেন। পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাঈদী সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা, মিথ্যা। আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা। আসিফ নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাঈদী সম্পর্কে এসব লিখেছিলেন। কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয়। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে। আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি। বস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল। আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। মাঝে হজ করে এসেছেন, রোজাও রাখেন, রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তোর যত্ন নিচ্ছে? সব নিয়ে কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি, শুয়ে আছে। চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো, এখন আমি আসলে কেউ থাকে না কেন তোমার পাশে? এখন আসলে এসে দেখে যাও আমাকে। আসতে চাই। পুরাতন স্বপ্ন দেখতেছিলাম। জান, আমার বউ কেন রাগ করছে? আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো? না তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না। তোমার গাড়ি নাই? না, গাড়ি নাই। তুমি আসো না, কেউ আসবে না। এখন বাসার মধ্যে একটু ঝামেলা লাগছে আসতে। আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না।
আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় জ্বর, চলুন তার আরও প্রমাণ দেখা যাক। রমনা বটমূল সারা দেশে সিরিজ বোমা হামলা, নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি 21শে আগস্ট গ্রেনেড হামলা। কতটা সূক্ষ্মভাবে 21শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। সম্প্রতি 21শে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়, অথচ এই আসিফ নজরুলই স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে। এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক? বিএনপি দোষী নাকি বিএনপি নির্দোষ? যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত, আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে। আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয়। উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় জ্বর, এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে। 5 তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে। আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল, অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে, তারা এই কাজ করবেন না। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন, অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। দর্শক শ্রোতা, আসিফ নজরুল সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছে সাধারণ জনগণ, কারণ আসিফ নজরুলের মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকেছে, আওয়ামী লীগের প্রীত ঢুকেছে। আওয়ামী লীগের প্রতি আসিফ নজরুল দুর্বল। আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করাতে যা করা দরকার তাই করবে আসিফ নজরুল, এরকম বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেওয়ায় আসিফ নজরুলের প্রতি সাধারণ জনগণের যে আস্থা ছিল সে আস্থাটি নষ্ট হয়ে গিয়েছে। তাই আসিফ নজরুল যতই এখন ভালো কাজ করুক না কেন তার পদত্যাগ সবাই চাইছে। আপনি কি পদত্যাগ চান? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।